নমস্কার। এবং অমিতাভর আরও একটা পর্বে আমি অমিতাভ আপনাদের সঙ্গে চলে এলাম। আপনাদের দেখে মনেই হতে পারে আজকে বোধহয় কোনো ভূতের গল্প আপনাদের শোনাতে চলেছে। একদমই না। শহর কলকাতায় এই মুহূর্তে আমার এখানে লোডশেডিং। আলোর অপেক্ষায় থাকতেই ভাবলাম আজকের এবং অমিতাভটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। কারণ আলো আর অন্ধকার যেমন রয়েছে, ঠিক সেরকমভাবে ইতিহাসেও কিন্তু আলো আর অন্ধকার রয়েছে। যে ইতিহাস আমাদের অতীতের আলো দেখায়, সেই ইতিহাসও আবার অনেকটাই অন্ধকারে ঢাকা, যে জায়গাগুলো আজও আলোকিত হয়নি। যেমন যেমন ধরুন, আমাদের বর্তমানে যে ক্যালেন্ডার আমরা ব্যবহার করি সেটা কত মাসের ক্যালেন্ডার? 12 মাসের। কিন্তু ইতিহাস আর তার সঙ্গে তৈরি হওয়া ষড়যন্ত্র বলছে আসলে আমাদের ক্যালেন্ডারটা ছিল 12 মাসের নয়, 13 মাসের। একদম ঠিক তাই। 13 মাসের ক্যালেন্ডার ছিল, যে ক্যালেন্ডার আপনাদের সামনে যদি আপনারা গুগল বা তার তথ্য অন্য কোথাও থেকে যদি সার্চ করেন, দেখতে পাবেন 1582 সেই বছরের ক্যালেন্ডারে একটা অদ্ভুত ঘটনা। 1, 2, 3, 4 তারিখের পর সরাসরি 15 তারিখ, মাঝখানের তারিখগুলো অদৃশ্য ছিল ক্যালেন্ডার থেকে। কেন? কারণ এই 1582তেই ঘটে গিয়েছিল ক্যালেন্ডার নিয়ে এই লুকোনো ষড়যন্ত্র। আর এই 1582তেই তৈরি হয়েছিল 12 মাসের নতুন ক্যালেন্ডার। কে বানিয়েছিলেন সেই ক্যালেন্ডার? বানিয়েছিলেন জুলিয়াস সিজার। ক্যালেন্ডার বদল হয় 1582-তে, এবং সেই 1582-তে ক্যালেন্ডার বানানোর মূল যে চক্রান্ত, সেই চক্রান্তে জড়িয়েছিলেন পোপ গ্রেগরি দ্য 13। হ্যাঁ, এবং তারপর থেকেই চালু হয়েছিল পৃথিবী জুড়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আপনি এখন যে ক্যালেন্ডার ব্যবহার করি সেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার। 1582-র পর বদলে যায় ক্যালেন্ডারের ইতিহাসটা, এবং সেখানে নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডারের জায়গা পায় জুলাই এবং আগস্ট নামের দুটো মাস। এই জুলাই এবং আগস্ট কোথা থেকে এলো ভেবে দেখেছেন কখনো? জুলাই এসেছিল জুলিয়াস সিজারের নাম অনুসারে, আর অগাস্টাস সিজার তার নাম অনুসারে আগস্ট মাসের জন্ম হয় ক্যালেন্ডারে। শুধু কি তাই? 13 মাসের ক্যালেন্ডার কেন ভালো ছিল? 12 মাসে পরিবর্তন করা না হলে 13 মাসের ক্যালেন্ডার কেন জনপ্রিয় হয়েছিল? তার কারণ সেখানে প্রত্যেকটা মাস ছিল 28 দিনে, যেটি চাঁদের যে অরবিট সাইকেল তার সঙ্গে সমতা বজায় রাখে। এবার এই যে ক্যালেন্ডার বদল হলো, তার সঙ্গে আর কি কি সমস্যা তৈরি হলো খুব খেয়াল করে দেখবেন। সেপ্টেম্বরের সেপ্ট মানে হচ্ছে ইংরাজি সংখ্যা 7, কিন্তু আমাদের ক্যালেন্ডারে সেপ্টেম্বর মাস আসে 9ম মাসে। অক্টোবরের অর্থাৎ 8, যা আমরা পাই ক্যালেন্ডার অনুযায়ী 10ম মাসে। কোথায় গেল 13 মাসের ক্যালেন্ডার? কেন বদলে দেওয়া হলো এই ক্যালেন্ডারকে? এমন কিছু কি এর পেছনে রহস্য ছিল যার জন্য ক্যালেন্ডার বদলে গেল? ঠিক তাই। আর বর্তমানে যখন এই ক্যালেন্ডার বদল হয়ে গেল, সারা পৃথিবী থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন শুরু হলো। কিন্তু কোথাও কি সেই 13 মাসের ক্যালেন্ডার এখনো পালিত হয় না? আছে। ইথিওপিয়া একটি মাত্র জায়গা যেখানে আপনারা 13 মাসের ক্যালেন্ডার দেখতে পাবেন। আর বর্তমানে সেখানে যে সালটি চলছে সেটা 2017 সাল। অবাক হচ্ছেন? অবাক হওয়ার এখন অনেক বাকি। আমরা জানি যে 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ঘটনা আমরা জানতে পেরেছিলাম। হ্যাঁ, চর্চায় উঠে এসেছিল 2012-তে পৃথিবী ধ্বংস হতে পারে। কোভিড কবে এসেছিল বলুন তো? 2020-তে। সারা বিশ্ব জুড়ে অতিমারি,
ধ্বংস না হলেও ধ্বংসের থেকে কম অবস্থা তৈরি করেনি। মজার কথা কি জানেন? যখন কোভিড এসেছিল তখন ইথিওপিয়ার 13 মাসের ক্যালেন্ডারে সালটা 2012 ছিল। ক্যালেন্ডারের পেছনের রহস্য, সেই রহস্য কতটা, সেগুলো তো পরবর্তীকালে বিভিন্ন গবেষণা বলবে। কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, চলুন সেদিকেই আপনাদেরকে নিয়ে যাই। কালকে হচ্ছে 5ই সেপ্টেম্বর। ভারতবর্ষ জুড়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শ্রদ্ধার সঙ্গে পালিত হবে শিক্ষক দিবস হিসাবে। কিন্তু এখানে ছোট্ট একটা প্রশ্ন থেকে যায় বাঙালি হিসাবে, এক যে ছিল সিংহ, সেই সিংহের কথা বলবো যে সিংহ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতিকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। কেন? শিক্ষক হয়ে নাকি ছাত্রের থিসিস তিনি কোনোভাবে নকল করেছিলেন বা ব্যবহার করেছিলেন। আসলে ঘটনাটা কি ঘটেছিল বলুন তো। 1929 সাল জানুয়ারি মাস, মিরাট কলেজের দর্শনের তরুণ অধ্যাপক যদুনাথ সিংহ সারা ভারতের শিক্ষা সমাজকে নাড়িয়ে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক অধ্যাপক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে নকল বা চুরির দায়ে অভিযোগ তুলে মামলা করেন যদুনাথ সিংহ তার শিক্ষকের বিরুদ্ধে, অধ্যাপকের বিরুদ্ধে। কেন? প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য জমা দেয়া যদুনাথের গবেষণা। প্রেমচাঁদ রায়চাঁদ যে বিশেষ একটি বৃত্তি, সেই বৃত্তির জন্য জমা দেয়া যে গবেষণাপত্র, সেই গবেষণাপত্র যদুনাথের কথা অনুযায়ী ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন তার প্রথম এবং দ্বিতীয় খণ্ড থেকে ব্যাপকভাবে নকল করা ধরা পড়েছিল রাধাকৃষ্ণনের লেখায়। কেন? এবার বিষয়টিতে আপনাদেরকে নিয়ে যাই। যদুনাথ সিংহ 1917 সালে MA পাশ করার পর তার গবেষণাপত্রের প্রথম খণ্ড 1922 সাল এবং দ্বিতীয় খণ্ড 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচন্দ্র রায়চন্দ্র স্কলারশিপের আবেদনের জন্য তিনি জমা দিয়েছিলেন। অভিযোগ, এই গবেষণাপত্রের দ্বিতীয় খণ্ড থেকে অনেকটাই নাকি নকল করা হয়েছিল রাধাকৃষ্ণনের 1927 সালের একটি বই। লন্ডন থেকে স্বনামে তিনি প্রকাশ করেন। ওই সময় রাধাকৃষ্ণন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদে কর্মরত ছিলেন। যদুনাথ তার অসাধারণ মেধা ও পাণ্ডিত্যের জন্য 1923 সালে গ্রিফিথ পুরস্কার এবং 1924 সালে তিনি মোয়াট মেডেল ও তার আগে 1915 এবং 16 সালে ক্লিন্ট মেমোরিয়াল এবং ফিলিপ স্মিথ পুরস্কারে ভূষিত হয়েছিলেন যদুনাথ সিংহ। রাধাকৃষ্ণন বইটি লন্ডন থেকে প্রকাশ করার বেশ কিছুদিন পর তার যদুনাথ সিংহের নজরে আসে এবং তার মতে ইন্ডিয়ান ফিলোসফি বইটির অনেকটা অংশ তার গবেষণাপত্রের হুবহু নকল। হ্যাঁ, তিনি 1929 সালের 22 আগস্ট কলকাতা হাইকোর্টে মামলা করেন। 1925 সালের যদুনাথ সিংহের গবেষণা শেষ হয়েছিল আর 1927 সালে প্রকাশিত হয়েছিল রাধাকৃষ্ণনের বই। কি বই? ইন্ডিয়ান ফিলোসফির দ্বিতীয় খণ্ড। যদুনাথ সুদূর মিরাটে থাকার দরুন কলকাতার শিক্ষা সমাজে সবসময় খবরাখবর তার কাছে পৌঁছাতো না, যথাসময়ে পৌঁছাতো না। তিনি ঘুণাক্ষরও টের পাননি যে তার মৌলিক গবেষণাটি থেকে রাধাকৃষ্ণন এগুলি তার বইতে রীতিমতো ভাবে তিনি নিয়ে ছাপিয়ে দিয়েছেন। বিষয়টি তার গোচরে আসতেই
পরের বছর অর্থাৎ 1928 সালে রাধাকৃষ্ণনের দ্য বেদান্ত অ্যাকর্ডিং টু শঙ্কর অ্যান্ড রামানুজ এই নামে আরো একটি বই বেরোল। এই বইটি ছিল আসলে ইন্ডিয়ান ফিলোসফি দ্বিতীয় খণ্ডের 8ম এবং 9ম অধ্যায়, তার পুনর্মুদ্রণ। এই বইটি পড়েই যদুনাথ আবিষ্কার করেন যে তার গবেষণার প্রথম 2টি অধ্যায় অনুচ্ছেদের পর অনুচ্ছেদ হুবহু এখানে নকল করে বসানো হয়েছে। ক্ষুব্ধ যদুনাথ সরাসরি রাধাকৃষ্ণনকে চুরির দায়ে, থিসিস চুরির দায়ে দীর্ঘ এক চিঠি লিখে পাঠিয়েছিলেন সেই সময়ের বিখ্যাত মডার্ন রিভিউ ইংরেজি পত্রিকার দপ্তরে। কারণ রাধাকৃষ্ণনের ইন্ডিয়ান ফিলোসফির 2য় খণ্ড প্রকাশিত হওয়ার পর এই পত্রিকায় দেখিয়েছিল যে রাধাকৃষ্ণন তার বেশ কিছু সিদ্ধান্তের পেছনে যথাযথ তথ্য সূত্র উল্লেখ করেননি, এবং প্রশ্ন করলে সেই মডার্ন রিভিউ তিনি নীরব থেকে গিয়েছিলেন। এরপর প্রমাণ তো যদুনাথ সিং এর হাতেই ছিল। সম্ভবত যদুনাথের গবেষণা কর্মের প্রথম 2 অধ্যায়ের নির্যাস নিয়ে যদুনাথ বেশ কয়েকটা প্রবন্ধ রাধাকৃষ্ণনের এই বই প্রকাশের আগেই 1924 থেকে 1926 সাল পর্যন্ত মিরাট কলেজের পত্রিকায় বা ম্যাগাজিনে তিনি ছাপিয়ে ফেলেছিলেন। অকাট্য প্রমাণ তার হাতে ছিল। এই বই প্রকাশের আগে তিনি ম্যাগাজিনে সেগুলো খণ্ড খণ্ড ভাবে ছাপিয়েছিলেন মেরাট কলেজের পত্রিকায়, এবং এই খবরটা সম্ভবত রাধাকৃষ্ণন জানতেন না। সবটাই সম্ভবত, কিন্তু এর ফলে যদুনাথের পক্ষে রাধাকৃষ্ণনের এই থিসিস চুরি প্রমাণ করা খুব সহজ হয়ে গিয়েছিল। মডার্ন রিভিউয়ের পাতায় নিজের লেখা থেকে এবং রাধাকৃষ্ণনের লেখা থেকে প্রাসঙ্গিক অংশ উদ্ধৃত করে চুরির বহর সে সময় সবিস্তারে দেখিয়েছিলেন যদুনাথ। 1929 কলকাতার উচ্চ ন্যায়ালয়ে যদুনাথ সত্ত্বাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং ক্ষতিপূরণ বাবদ 20,000 টাকা তিনি দাবি করেন, কিন্তু যদুনাথ সিংহ সুবিচার পাননি। শিক্ষা জগতের প্রবীণ সদস্যরা প্রায় সকলেই যদুনাথের অভিযোগের সত্যতা মেনে নিয়েছিলেন, অনেকেই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের খ্যাতি, প্রতিপত্তি, রাজনৈতিক মহলে তার প্রতাপের কারণে এরা কেউ সেদিন রাজি হননি যদুনাথ সিংহের হয়ে সাক্ষ্য দিতে। বরং রাধাকৃষ্ণনের পরোক্ষ প্রভাবের কারণে যদুনাথ সিংহের উপর তখন নানাভাবে চাপ তৈরি করে আদালত কক্ষের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছিল। এমনকি যদুনাথের গবেষণাপত্র অন্যতম পরীক্ষক যিনি ছিলেন সেই ব্রজেনশীল মশাই বিশেষ অনুরোধ করেছিলেন যাতে তাকে এই মামলায় সাক্ষ্য দিতে ডাকা না হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও ছিল সেই সময় আশ্চর্যজনক। তাদেরই এক অধ্যাপকের সঙ্গে তাদেরই এক গবেষকের মামলা চলছে, তাদেরই শিলমোহর দেয়া বা পাওয়া গবেষণা নিয়ে, অথচ তারা উচ্চবাচ্য করেননি। 1929 অগস্টে শুরু হয়েছিল মামলা, চলেছিল 1933 সালের মে মাস পর্যন্ত। মামলার বিপুল খরচ টানতে পারছিলেন না অধ্যাপক যদুনাথ সিংহ, এবং শেষে তিনি ক্লান্ত হয়ে তিনি রণে ভঙ্গ দেন এবং আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয় একজন বিখ্যাত বাঙালির মাঝখানে মধ্যস্থতায়। আজকে তাকে নিয়ে তোলপাড় হচ্ছে। সেই বিখ্যাত বাঙালি তিনি নাকি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করিয়েছিলেন। রাধাকৃষ্ণন তিনি বেঁচেছিলেন এই লজ্জাজনক পরিস্থিতি থেকে, আর বাংলার একজন অধ্যাপক তিনি লড়াইতে হার মেনে গিয়েছিলেন রাজনৈতিক প্রতাপ আর ক্ষমতার দম্ভের কাছে।
কিন্তু এক যে ছিল সিংহ, তিনি যদুনাথ সিংহ, যিনি অন্তত লড়াই করতে করতে কাঠগড়া পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, হার মানেননি। আসলে কি জানেন তো, বাঙালি মরতে ভয় পায় না, কিন্তু বাঙালি হারতে জানে না। কালকে 5ই সেপ্টেম্বর বাঙালির যদি সত্যিকারের শিক্ষক দিবস পালন করতে হয়, তো সেই মানুষটার জন্মদিনকে শিক্ষা দিবস হিসাবে পালন করা উচিত, যে মানুষটা আমাদের শিক্ষার আলোতে স্বাধীনতা এনে দিয়েছেন, যে মানুষটা ভারতবর্ষের প্রান্তিক নারীদের মহিলাদের আধুনিকভাবে শিক্ষিত করে তুলতে আন্দোলন করেছেন। যদি সেই মানুষটাকেই শিক্ষক দিবসে বাঙালি শ্রদ্ধা জানায়, তাহলে তার জন্মদিনে জানানো উচিত, যার জন্য ভারতবর্ষের মহিলারা আজকে মাথা উঁচু করে তাদের নারী শিক্ষাকে তাদের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছে। কারণ পুরুষদের কাছে না হলেও সেই মানুষটি, সেই বরণীয় মানুষটি অন্তত ভারতবর্ষের মহিলাদের কাছে, নারীদের কাছে তাদের শিক্ষা ও প্রগতির অন্যতম দূত। আর তাই পুরুষদের কথা বলতে পারবো না, কিন্তু ভারতবর্ষের আধুনিক নারীর উচিত সত্যিকারের যদি শিক্ষক দিবস পালন করা হয়, তাহলে তার জন্মদিনকে শ্রদ্ধার সঙ্গে পালন করা। কারণ নারীদের কাছে তিনি সাধারণ মানুষ নন, নারী শিক্ষার প্রগতির আলোক পৌঁছে দেয়া এক ঈশ্বর। কারণ তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি তো আদর্শ শিক্ষক। তাহলে তার জন্মদিনটা শিক্ষক দিবস হিসাবে বাঙালি পালন করবে না কেন? প্রশ্ন থেকেই গেল। এই অন্ধকারের মধ্য থেকে উৎসারিত আলোর সন্ধানে থাকলো বাঙালি। হয়তো কোনোদিন বাংলায় শিক্ষক দিবস পালিত হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না, বাদুর বাগানের বাড়িতে ঢুকতে ঢুকতে কত খাল দেখলুম, বিল দেখলুম, নালা দেখলুম, নদী দেখলুম, এবার একেবারে সরাসরি সাগর দেখলুম। হ্যাঁ, সেই সাগর বিদ্যাসাগর আগামী বাংলায় বাঙালি অপেক্ষা করে আছে। এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে তার জন্মদিন কি কখনো শিক্ষক দিবস হিসাবে পালিত হবে? অন্তত যার নামের সঙ্গে থিসিস নকল করার মতো কোনো অভিযোগ নেই। শুধুই অপেক্ষা। সেই অপেক্ষা চলুক, ততক্ষণে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আরো কিছু অজানা তথ্য আর অজানা ইতিহাসের সুলুক সন্ধান নিয়ে ফিরব। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, আর হ্যাঁ, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।